হ্যালো, রাফি অন দ্য মাইক। পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে কারা আপনারা আছেন। যদি ভালো লাগে তাহলে এখনই স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আমি বিশ্বাস করি যদি ভালো লাগে কখনো তাহলে এইভাবে 20-30 সেকেন্ড একটা ভিডিওতে ক্লিক করে দেখে কেউ চলে যেত না আসলে। ঘটনাটা আজকে পাঠিয়েছেন তানভীর হাসান ভাই পার্সোনালি আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে, এবং বিগত 2 মাসে প্রায় 3-4টার মতো স্টোরি পেয়েছি। বাট আপনারা জানেন যে মার্চের পর থেকে আমি আসলে ইউটিউবে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, এবং অনেকে আদৌ চিন্তা করেন যে আসলে চ্যানেলটা কি এমনি খোলা হয়েছিল। বাট সবথেকে বড় কথা হচ্ছে যে ব্যস্ততা, প্লাস আমি চিন্তা করছি যে আপনারা এত যেহেতু সময় দিয়ে কন্টেন্টগুলো দেখেন শুনেন, আপনাদের এই সময়টা যাতে বৃথা না যায়, তাহলে কন্টেন্টে কী স্ট্র্যাটেজি বা কী ইউনিকনেস আনা যায়। তো এখন থেকে চিন্তা করতেছি যে আমি এই ধরনের কন্টেন্ট তো ছাড়বো, অর্থাৎ অডিও স্টোরিগুলো তো ছাড়বই, বাট এর পাশাপাশি আমি চেষ্টা করবো যে লাইভ স্পটে থেকে যিনি ঘটনা বলছেন ওনার একটা ভিডিও ফরম্যাটে যদি আমরা ঘটনা কালেক্ট করতে পারি, এবং আরও সাধারণ মানুষ রাস্তাঘাটে যারা আছেন তাদের কাছ থেকে যদি স্টোরি নিতে পারি, খুব ভালো হয় জিনিসটা আসলে। তানভীর হাসান ভাই, ওনার অ্যাড্রেস হচ্ছে মুগদা, ঢাকাতে থাকেন উনি কারেন্টলি, এবং ঘটনাটা ওনার ভাইয়ের সাথে ঘটে যাওয়া, এবং ঘটনাটা উনি এরকম কারোর সাথে শেয়ার করেননি। আমার ছোট এই চ্যানেলের একজন শ্রোতা তিনি, ভালো লাগে ওনার কাছে ঘটনা শুনতে আমার, তাই আমার সাথেই উনি শেয়ার করেছেন। তো ঘটনাটা শুরু করা যাক। তো তানভীর হাসান ভাই, ওনার যে বড় ভাই, ওনার নামটা আসলে শেয়ার করা হয়নি, আমরা ওনার একটা ছদ্মনাম দিয়ে দিই, ইমন। তো ইমন ভাই তিনি ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে পড়াশোনা করতেন। তো সময়টা ছিল তখন ফাইনাল ইয়ার 2018, হ্যাঁ 2018 সাল। তখন তিনি ফাইনাল ইয়ারে পড়েন। তো হাসপাতালে নাইট ডিউটি, যেটা ধরেন যারা ডক্টর থাকে, নার্স থাকে, নার্সিং ডিপার্টমেন্টে যারা আছেন সিস্টাররা, ভাইরা, তাদের জন্য এটা খুব কমন একটা বিষয়। নাইট ডিউটি তাদের শিফট ওয়াইজ চেঞ্জ করে তাদের দায়িত্বটা পালন করতে হয় রোগীদের জন্য, এবং এটার জন্য তাদেরকে জানাই সম্মান, কারণ তারা এই সারা রাত কষ্ট করে জেগে, ইভেন সারা দিন কষ্ট করে জেগে এই অক্লান্ত পরিশ্রমটা করেন আমাদের জন্য। তো ওনাদের যে করিডোরটা ছিল সেই করিডোরটা ছিল মর্গের ঠিক ঢাকা মেডিকেলের সামনে দিয়ে, এবং আপনারা যদি সেখানে যেয়ে থাকেন হয়তো ওইখানে ওই স্পটে যদি আপনারা যেয়ে থাকেন আপনারা হয়তো বুঝতে পারবেন। তো ঘটনাটা ঘটেছিল ফাইনাল পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে। তো ভাই বলছিল তিনি ডিউটি শেষ করতে করতে ওনার প্রায় রাত 2:30 বাজবে। তো হোস্টেলের দিকে উনি যখন ফিরেন, তার ফোনে একটা মিসড কল আসে। তো নাম্বারটা আসলে তার সেভ করা ছিল না। তো তিনি তখন দেখছিলেন যে প্রায় ভালোই রাত হয়েছে। উনি তখন ফিরতি কল দিতে গিয়ে নাম্বারটা দেখে যে সুইচ অফ, কল দিতেছে ওই প্রান্ত থেকে যেটা আসছে যে এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তার পরের রাতেই ঠিক একই সময় আবারও সেই নাম্বার থেকে ওনার একটা কল আসে, এবং উনি তখন বাজে আনুমানিক রাত 3:20, 3:30টার মতো। ইমন ভাই তিনি হেঁটে হেঁটে ওনার হোস্টেলের দিকে যাচ্ছিলেন, হাতে একটা উনি সিগারেট স্মোক করতে করতে যাচ্ছিলেন। তো এইবার ভাই কলটা রিসিভ করার আগেই সেম কেটে যায় কলটা, এবং আননোন একটা নাম্বার ছিল। এবং ওনার আসলে সারাদিনে উনি দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর ওনার ঘুমও এরকম হয় না, সকালবেলা উঠে আবার এরকম না যে রাতে ডিউটি করছে দেখে আবার একদম বেলা পর্যন্ত ঘুমালো, এরকম না। সকালবেলা উঠে আবার ওনার কাজে স্টাডি আছে, ডিউটি আছে, এরকম সারাদিনে ব্যস্ততার কারণে ওনার একদম খেয়ালই থাকে না এই বিষয়গুলো। তৃতীয় দিন সেম নাম্বার থেকে কল আসে, এবং ভাই কলটা ধরে ফেলেন ইমন ভাই। ফোনের পর থেকে কোনো আসলে শব্দ আসছিল না, কেউ কথাই বলছিল না, যেই নাম্বার থেকে কলটা অ্যাকচুয়ালি এসেছে। শুধু একটা শব্দ তখন শোনা যায় যে আহ, মনে হচ্ছিল যে যেন কেউ ভেজা কাপড়ে হাঁটছে, এবং মেঝেতে পানি পড়ার যে টপ 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 করে যে একটা শব্দ, সেই সাউন্ডটা শোনা যাচ্ছিল কলের ও প্রান্ত থেকে। তো কলে তিনি থাকা অবস্থায় উনি ঠিক ওই পাশ থেকে একটা হচ্ছে খুব আহ, খুবই লো একটা টোনে গোঙানোর একটা আওয়াজ তিনি শুনতে পান। তো তিনি আসলে ক্লিয়ারলি বুঝতে পারছিলেন না যে জিনিসটা হইতেছে কি, কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং। তো উনি তখন প্রথমে ভাবছিলেন যে হয়তো কোনো ফ্রেন্ড প্র্যাঙ্ক করছে, কল দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। আবার তিনি তখন একটু ভয়ও পাচ্ছিলেন, তিনি একটু ভয় পেয়ে ইমন ভাই উনি যেটা বলছেন, তানভীর ভাই যেটা বলেছেন, ওনার বড় ভাই একটু ভেতু টাইপের, তাও মেডিকেলের পড়ার সুবাদে ওনার অনেকটা সাহস হয়েছে, বাট উনি এমনিতে রিয়েল লাইফ একটু ভয় পান, এবং এটা স্বাভাবিক, কারণ সকল মানুষের সেম এনার্জি থাকেন সব বিষয়ের ক্ষেত্রে। কিন্তু কলটা কাটার প্রায় 10 সেকেন্ডের পরেই স্ক্রিনে একটা কল চলতে থাকে, যেন কল আসলে কাটাই হয়নি, এরকম একটা সিন তিনি রিয়েলাইজ করতে পারেন।
এর পরের দিন ভাই হাসপাতালে ডিউটি রুমে তার এক সিনিয়র ভাইকে ঘটনাটা বলে, শেয়ার করে। সিনিয়র ভাই হেসে উঠাই দেয়, স্বাভাবিক যেটা। তো উনি তখন একটু মুখটা গোমরা করেন ইমন ভাই। উনি বলেন যে এই নাম্বার থেকে আগেও কয়েকজনের কাছে কল গিয়েছে, সবাই মর্গের নাইট ডিউটিতে ছিল, আর যারা কল রিসিভ করেছে তাদের প্রত্যেকেই কয়েকদিনের মধ্যে এমন কিছু একটা দেখেছে যা তারা কাউকে আসলে বলতে পারে না। তো ভাই জিজ্ঞেস করছিল যে নাম্বারটা আসলে কার। তখন ওই সিনিয়র ভাই, উনি ওনার সাথে যিনি ছিলেন, উনি হচ্ছে সম্ভবত উনি ওখান থেকে কোর্স করে বের হয়ে গেছেন, ওনার হয়তো ওনাদের সাথে কোনো একটা দায়িত্বরত কোনো একটা বিষয়তে ছিলেন। উনি বলেন যে 1 বছর আগে একটা আনআইডেন্টিফাইড বডি এসেছিল মর্গে। কারোর কাছে দাবিও আসেনি যে এই বডিটা কার বা হারিয়ে গেছে, নাথিং, জাস্ট একটা বেওরিশ লাশ বলতে পারেন। আনআইডেন্টিফাইড বলা হয়ে থাকে একে। তো ডেথ সার্টিফিকেটে ফোন নাম্বারের জায়গায় এই নাম্বারটা লেখা হয়েছিল এবং পকেটে পাওয়া যাওয়া একটা কাগজ থেকে এই নাম্বারটা পাওয়া যায়। তো বডিটা শেষ পর্যন্ত আনক্লেমড হিসেবেই সৎকার করা হয়। ভাই প্রথমে আসলে বিশ্বাস করেন না ইমন ভাই যিনি, কিন্তু সেদিন রাতেই ডিউটি শেষে মর্গের ঠিক পাশের করিডোর দিয়ে তিনি যখন ফিরছিলেন, সে স্পষ্ট দেখতে পায় যে মর্গের দরজার যে নিচ, মানে দরজার নিচে কিন্তু একটা ফাঁকা থাকে গাইস। তো সেই নিচ থেকে একটা মানে কালচে টাইপের বা কিছু একটা মানে পানি গড়গড়িয়ে হচ্ছে যে বের হচ্ছে, হালকা, মানে খুব বেশি না, হালকা লিটল অ্যামাউন্টে। কিন্তু সেদিন কিন্তু মোটামুটি বেশ ভালোই গ্রীষ্মকাল চলছিল, লাইক রাইট নাও জুন মাস যেরকম এখন চলছে, এরকম একটা মানে বছরের মাঝামাঝি একটা সিচুয়েশন। বৃষ্টিও হয় না, এই কোনো প্রকার পাইপ লিকেজ, নাথিং। ভিতরেও কেউ ছিল বলে মনে হয় না। ভাই এগিয়ে দরজার কাছে যান যে দেখার জন্য যে কিছু হয়েছে নাকি ভিতরে। লাইটটা নিজে থেকেই জ্বলছে নিপছে, তিনি ঠিক ভেতরে ঢুকে সুইচটা টিপে দেন এবং তখন না জ্বলার কারণে আবার ওনার হচ্ছে যে তখন ঠিক সাডেনলি ওনার ফোনে সেই নাম্বার থেকে আবার একটা কল আসে। ভাই ধরে হোস্টেলে ফিরে যান এবং ফোন বন্ধ করে রেখে দেন। সেই নাম্বারটা দেখে ওনার আতঙ্কিত লাগছিল এবং উনি ব্লকও করে দেন। কিন্তু পরের দিন সকালে ফোন অন করতেই দেখে যে রাতভর নাম্বারটা থেকে প্রায় 37টার মতো, ইয়াস গাইস, মানে 37 থেকে 40টার মতো প্রবাবলি মিস কল আসে সারা রাত। আর শেষে কলের সময় লেখা ছিল ভোর 4:45, অর্থাৎ 4:45 বলা হয়ে থাকে আমাদের এখানে সেই সময়টাতে। এবং ঠিক সেই সময়ে ভাই হোস্টেলে শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল উনি। ওই টাইমটাতে ঘুমে তিনি আচ্ছন্ন ছিলেন। এই ঘটনাটার পর আর কখনো ভাই আসলে নাইট ডিউটি করার ওরকম সাহস পায়নি। আর সে নাম্বার থেকে এরপরও কল আসে ওপাশ থেকে, শুধু একটা কথাই শোনা যায় খুব আস্তে, আমাকে কেউ নিতে আসেনি। ইয়েস, আমাকে কেউ নিতে আসেনি। আমি জানি না এটা আসলে কাকতালীয় ঘটনা কিনা, মানে ঘটনাটা না, কিছু কিছু ঘটনা আছে মানে শুনলে খুব সুপার ন্যাচারাল মনে হয়। আই ডোন্ট নো গাইস হোয়াট ইউ গাইজ আর অ্যাকচুয়ালি থিঙ্কিং, বাট ঘটনাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কিন্তু ভাই এখনও ওই নাম্বারটাতে আর মানে ফোনে কি বলবো সেভ করে রেখেছে, ব্লক করেনি। বলে যদি কোনো দিন ওই নাম্বার থেকে কল আসে, সত্যি যদি কাউকে খুঁজে পাই, তাহলে অন্তত আমার কাছ থেকেই পাক সেই জিনিসটা। তানবীর ভাই লিখেছেন মুগ্ধা ঢাকা থেকে। এবং ঘটনাটা আসলে না মানে নট লাইক রেগুলার স্টোরিজ, মানে খুব ইউনিক একটা স্টোরি বলতে পারেন, একটু সুপার ন্যাচারাল তো বটেই, প্লাস একটু কি বলবো, মানে একটা কাল্পনিক ঘটনা, বাট উনি যেহেতু মানে আমি অ্যাকচুয়ালি কখনোই কোনো দর্শককে হচ্ছে বলি না যে আপনার ঘটনাটা এরকম, আপনার ঘটনাটা ওই রকম। বলি আপনারা যারা অডিয়েন্স যারা শুনেন তাদের উদ্দেশ্যে, কজ একটা অডিয়েন্স আমি বিশ্বাস করি যে তিনি ঘটনাটা খুব সময় বের করে কষ্ট করে লেখেন। কারণ দেখেন, এই যে যেমন ধরেন এক্সাম্পল হিসেবে আর জে রাসেল ভাই, আপনার দ্য হরর ওয়ার্ল্ড, এরকম বড় বড় এরকম ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের বাংলাদেশে, কলকাতাতেও রয়েছে, যেমন গৌরব তাপাদার, ওনার একটা চ্যানেল আছে প্রেত কথা। তো এই চ্যানেলগুলো কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে, স্পেশালি আমি অনেক বছর যাবৎ, প্রায় 10 বছর প্লাস হয়ে গেছে চ্যানেলগুলো শুনছি, ফলো করছি। বাট আজ পর্যন্ত কিন্তু জানেন ইন্টারেস্টিং বিষয় যেটা, কখনো ঘটনা পাঠানি। ইভেন সারপ্রাইজিংলি ভৌতিকতা যে চ্যানেলটা ডক্টর আলিফ ভাইয়ের সাথেও আমার ফেসবুকে অ্যাড রয়েছে, বাট কখনো ওনার সাথে আমি ওরকমভাবে মেসেজ দিয়ে কথা বলেন বা ঘটনা পাঠানো বলেন, এই জিনিসটা আসলে করা হয়নি। সো আজকের এই ঘটনাটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনি চাইলে আমাকে পাঠাতে পারেন ঘটনাটা, আমি চেষ্টা করব যদি সময় হয় এডিট করে আমার ডিসক্রিপশন এবং বায়ো যেটা আছে ইউটিউবে, ওখানে আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটা লিঙ্ক করে দেওয়ার জন্য, কজ আমি রাইট নাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেইলের মাধ্যমে কোনো ঘটনা আর নিই না। সার্চ পর্যন্ত যে কটা ঘটনা পেয়েছি, এখন থেকে চেষ্টা করব পার্সোনালি ঘটনাগুলো কালেক্ট করার। আর আপনারা যদি পাঠান তাহলে সেক্ষেত্রে ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যাবেন, মানে মিউচুয়াল হয়ে যাবেন, কথা হবে, দেখা হবে, সব কিছুই হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে।
চেষ্টা করব হারিয়ে না যাওয়ার। এইভাবে হুট করে 1-2 মাস 3 মাস নাই, আমি এরকমটা হয়ে যাওয়ার চেষ্টা করব না। অবশ্যই বেঁচে থাকলে ইনশাল্লাহ রেগুলার আপনাদের জন্য আমি ঘটনা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাফি দ্য হরর স্টোরির সাথেই 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 সাথেই